হ্যালো, আমি সুদীপ্ত। মেজারমেন্ট অধ্যায়ের ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্সের প্রথম অধ্যায় মেজারমেন্ট অধ্যায়ের আজকে থার্ড লেকচার। আচ্ছা, আজকে যে টপিকগুলো আমরা কভার করব, দেখো এতদিন আমাদের বেসিক আইডিয়াটা হয়ে গেছে, এবার আস্তে আস্তে আমরা আরো ডেপথে যাব। আচ্ছা, আজকে যে টপিকগুলো কভার করব সেই টপিকগুলো একবার দেখে নিই। তো প্রথম টপিক কি আমরা AMU বা ইউ বা ডাল্টন ইউনিট কাকে বলে সেটা 2 নম্বর টপিক। সেকেন্ড টপিক কি? সেকেন্ড টপিক হলো ক্যারেট। 1 ক্যারেট ইকুয়াল টু 200 মিলিগ্রাম, ক্যারেট। আচ্ছা, ক্যারেট। 3 নম্বর টপিক কি? 3 নম্বর টপিক হলো চন্দ্রশেখর লিমিট, CSL। আচ্ছা, 4 নম্বর টপিক কি? 4 নম্বর টপিক হলো বার্ন। ওকে, এই ইউনিটগুলো সম্পর্কে আমরা অল্প অল্প জানবো। 5 নম্বর কি? সৌরভর, সোলার মাস। 6 নম্বর ইউনিট যেটা সম্পর্কে আমরা জানবো সেটা হলো আমাদের অ্যাংস্ট্রং। অ্যাংস্ট্রং ছাড়া আমরা আরো জানবো এক্স ইউনিট। আচ্ছা, 8 নম্বর টপিক সম্পর্কে আমরা জানবো পারসেক। 9 নম্বর সম্পর্কে আমরা জানবো আলোকবর্ষ। 10 নম্বর সম্পর্কে আমরা জানবো আলোকবর্ষ। 10 নম্বর টপিক, 10 নম্বর যে ইউনিট সম্পর্কে আমরা জানবো সেটি কি? অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, AU। আচ্ছা, এছাড়া আমরা ঘনত্ব কাকে বলে, ঘনত্ব, অ্যালয়ের ঘনত্ব, সংকর ধাতুর ঘনত্ব কি করে বার করে সেগুলো সম্পর্কে আমরা জানবো। আচ্ছা, 12 নম্বর টপিক, যে টপিকটা সম্পর্কে ইচ্ছে আছে আজকে শেষ করার, সেটা হলো আমাদের ফাইনালি আমাদের মাত্রা। আচ্ছা, এই মাত্রাটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক এই অধ্যায়ের, এবং এখান থেকেই বেশিরভাগ কোশ্চেন্স আসে। ঠিক আছে, তাহলে আমরা প্রথম থেকে শুরু করা যাক। প্রথম যে ইউনিট সম্পর্কে আমরা জানবো সেই ইউনিটটা হলো নান আদার দ্যান AMU। এ ছোট হাতে লেখা হয় AMU। ফুল ফর্ম কি? অ্যাটমিক মাস ইউনিট। এর আরেকটা নাম আছে, সেটি কি? ইউ বলতে বোঝাচ্ছে ইউনিফাইড মাস। আচ্ছা, বর্তমানে আরো একটা একক ইউজ করা হয়, সেটি কি? ডাল্টন। আচ্ছা, যদি AMU বলে, যদি ইউ বলে, যদি ডাল্টন বলে, সবকিছুরই মান কি? সেম। আচ্ছা, এর যে ভ্যালু 1 AMU ইকুয়াল টু রাফলি mass of a proton or neutron। ওকে, এবার আমরা প্রথমে ভ্যালুগুলো দেখে নিই। ঠিক আছে, ভ্যালুগুলো দেখি। দেখো, 1 AMU এর ভ্যালু হলো 1 AMU ইকুয়াল টু 1.67 × 10⁻⁻27 কেজি। ওকে, আচ্ছা, এবার একটি প্রোটনের ভর, মাস অফ এ প্রোটন, মাস অফ এ প্রোটন 1.6725 into 10⁻⁻27 কেজি। ওকে, আচ্ছা, এটা তো অ্যাপ্রক্সিমেট, হ্যাঁ, যাই হোক। আচ্ছা, মাস অফ এ নিউট্রন
1.675 10 to the power 675 in 10 to the power minus 27 কেজি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে ভ্যালুগুলো অলমোস্ট সিমিলার। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি 1 AMU মানে আমাদের রাফলি বা গড়ে 1 AMU মানে একটি নিউক্লিয়নের ভর, অর্থাৎ 1 AMU মানে প্রায় একটি নিউক্লিয়ন। আচ্ছা, নিউক্লিয়ন মানে কি? যেটা নিউক্লিয়াসে থাকে বা মৌলের পরমাণু নিউক্লিয়াসে থাকে, অর্থাৎ প্রোটন বা নিউট্রন। ঠিক আছে, এই অবধি কোনো সমস্যা নেই। এবার আমরা এএমইউর ভ্যালু বার করব। দেখো, এটা হলো আমাদের এএমইউর, আমাদের বাস্তবিক ক্ষেত্রে এএমইউর কি চরিত্র, এএমইউ বলতে কি বোঝায় সেটা সম্পর্কে আমরা আইডিয়া করলাম। এবার আমরা এক্স্যাক্টলি এএমইউ ডেফিনেশন কি সেটা পড়ব। দেখো, একটা কার্বন C12 কার্বন যে পরমাণু আছে, সেই পরমাণুতে 6টা প্রোটন আছে, 6টা নিউট্রন আছে, আর 6টা ইলেকট্রন আছে। এই ইলেকট্রনের ভর অত্যন্ত ছোট। ঠিক আছে, 9.1 × 10 to the power minus 31 কেজির মতন। ঠিক আছে, তো বুঝতেই পারছো এখানে 27, এখানে 31, প্রায় 1000-এর বেশি, 10,000 গুণ কম, প্রায় 1000 গুণের বেশি কম। ঠিক আছে, যাই হোক, তো ধরা হলো এই কার্বনের C12 পরমাণুর একটি কার্বন পরমাণুর ভরকে ধরা হলো 12U, অর্থাৎ 12U বা 12 AMU ইকুয়াল টু একটি C12 পরমাণুর ভর, অর্থাৎ 1U কি 1/12 ইন্টু একটি কার্বন পরমাণুর ভর। তাহলে যদি আমাদের বলা হয় 1 ইউনিফাইড মাসের সংজ্ঞা কি, একটি কার্বন পরমাণুর ভরের 1/12 অংশই হলো কি 1U। আচ্ছা, এবার আমাদের এই ভ্যালুটা জানতে হবে। এটা জানলেই কিন্তু আমাদের খেল খতম, আমরা কিন্তু এই ফর্মুলায় বসিয়ে ভ্যালুটা পেয়ে যাব। এটা কি করে বার করব? দেখো, 1 গ্রাম অণু কার্বন পরমাণুর ভর কত? 12 গ্রাম, তাই তো। তো 1 গ্রাম অণু না, 1 গ্রাম পরমাণু কার্বনের ভর কত? 12 গ্রাম। এটা আমরা জানি বলতে কি, আমরা কার্বনের একটা 12 গ্রামের স্যাম্পেল নিয়েছি, ওই 12 সাথে সম্পর্কযুক্ত হিসাবেই, এবং তাতে বলেছি, তাতে ক্যালকুলেট করে দেখেছি আমরা অ্যাভোগাড্রো নাম্বার সম্পর্কে, অ্যাভোগাড্রো নাম্বার পরিমাণ পরমাণু রয়েছে। অর্থাৎ 1 গ্রাম পরমাণু মানে কতগুলো কার্বনের পরমাণু আছে 1 গ্রাম পরমাণুর মধ্যে? 1 গ্রাম পরমাণু কার্বনের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক পরিমাণ কার্বন পরমাণু আছে। অর্থাৎ 1 গ্রাম পরমাণু কার্বনের ভর মানে আমি লিখতে পারি Na মানে অ্যাভোগাড্রো সংখ্যক, এত সংখ্যক কার্বন পরমাণুর ভর ইকুয়াল টু কি 12 গ্রাম। আচ্ছা, 12 গ্রামকে আমরা কেজিতে নিয়ে নিই এখানে, তাহলে 12/1000 কেজি। আচ্ছা, তাহলে একটি কার্বন পরমাণুর ভর কত? একটি কার্বন পরমাণুর ভর ইকুয়াল টু কি 12/1000 ইন্টু 1/Na কেজি।
আচ্ছা, তাহলে একটি কার্বন পরমাণুর ভর পেয়ে গেলাম, সেটাকে আমরা এই ফর্মুলাতে বসিয়ে দিই। তাহলে 1u ইকুয়াল টু কত? 1u ইকুয়াল টু, দেখো 1/12, এই 1/12 আসবে এখানে, 1/12, ঠিক আছে। তারপরে একটি কার্বন পরমাণুর ভর এখানে আসবে গুণ আকারে, তাহলে গুণ 12 গুণ বাই 1000 ইন্টু 1/n, এত কেজি। আচ্ছা, এখানে এই ভ্যালুটাকে আমি এখানে পুট করলাম, ঠিক আছে। যদি পুট করি তাহলে দেখো 12 কাটাকাটি চলে গেল, তাহলে থাকবে 1/1000 ইন্টু n কেজি। এবার n এর ভ্যালুটা যদি বসিয়ে দেই, কি n এ মানে কত? অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যা কত? 6.022 ইন্টু 10⁻23, এত কেজি। এটা যদি আমি ক্যালকুলেশন করি তখন তুমি দেখবে, ক্যালকুলেটার যদি এই ভ্যালুটা বসাও তাহলে তখন তুমি দেখবে এই ভ্যালুটা আসবে 1.66 ইন্টু 10⁻27 ইন্টু 1.66 ইন্টু 10⁻27 কেজি, ঠিক আছে। তাহলে আমরা 1u এর ভ্যালু কিভাবে ডিনোট করি, কি করে ডিরাইভ করি, সেটা আমি পুরোটা প্রমাণ করে দিলাম, ঠিক আছে। তাহলে আশা করি ইউনিফাইড মাস সম্পর্কে বা ডাল্টন সম্পর্কে, বা এর আরো একটা নাম আছে অ্যাভোগ্রাম, যদি বলে এগুলো কি সেম জিনিস, বলবে হ্যাঁ, এগুলো সব সেম জিনিস, ঠিক আছে। আচ্ছা, জিনিস বলে রাখি, আগে যেমন এখন যেমন কার্বনের 12 পরমাণুকে ধরে সমস্ত ক্যালকুলেশন করা হতো, হয় আগে করা হতো হাইড্রোজেনকে নিয়ে, তারপর করা হতো অক্সিজেনকে নিয়ে, ঠিক আছে। আগে এই দুজনকে নিয়ে করা হতো, এখন এই দুজনকে বাদ দিয়ে কার্বনকে নিয়ে সমস্ত ক্যালকুলেশনগুলো করা হয়। আচ্ছা, 2 নম্বর যেটা আমরা জেনেছিলাম সেটা কি? 2 নম্বরটা কিছু বলার নেই, সেটা হলো ক্যারেট। তাহলে 1 ক্যারেট ইকুয়াল টু কত? 1 ক্যারেট ইকুয়াল টু, দেখো 1 ক্যারেট ইকুয়াল টু 200 মিলিগ্রাম। 1 ক্যারেট ইকুয়াল টু 200 মিলিগ্রাম। মূল্যবান ধাতুর ওজনের বার করার জন্য এটা ইউজ করা হয়। আচ্ছা, 3 নাম্বারটা কি? 3 নম্বর হলো চন্দ্রশেখর লিমিট। এটা কিসের একক? এটা একটি ভরের একক, ঠিক আছে। তাহলে 3 নম্বর কি? চন্দ্রশেখর লিমিট 1 CSL, চন্দ্রশেখর লিমিট। আচ্ছা, ইকুয়াল টু কি বলছে? ইকুয়াল টু বলছে সূর্যের ভরের 1.4 টাইমস, 1.4 টাইমস অফ মাস অফ সান, ঠিক আছে। মাস অফ সানকে এরকম এম লিখে, তার নিচে ও লিখে, তার মাঝখানে একটা পুটুলি দিয়ে লিখে। আচ্ছা, এর এক্সাক্ট ভ্যালুটা কত? এক্সাক্ট ভ্যালু অন্যরকম, অ্যাভারেজ গড় ভ্যালু আমরা ধরতে পারি 2.8 10⁻30 কেজি, 2.8 ইন্টু 10⁻30 কেজি। পাওয়ারটা কত? 10⁻30, ঠিক আছে। আচ্ছা, এর ফিজিক্যাল সিগনিফিকেন্স একটু বলে রাখি। যদি কোনো, আচ্ছা, যাদের অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে একটু ইন্টারেস্ট আছে তারা অলরেডি জানে কিছু কিছু নাম, তাও আমি অল্প করে বলছি। দেখো, একটা তারা, একটা স্টারের একটা নক্ষত্রের কেন্দ্রে কি ঘটে? একটা নক্ষত্রের কেন্দ্রের বাইরের দিকে বেসিক্যালি কি হয়? হাইড্রোজেন থাকে। হাইড্রোজেনগুলো, কতগুলো হাইড্রোজেন যুক্ত হয়ে কি তৈরি করে? হিলিয়াম। আচ্ছা, এই যে বিক্রিয়াটা হয়, বিক্রিয়াটা কি? নিউক্লিয়ার ফিউশন, মানে হাইড্রোজেন যুক্ত হয়ে হিলিয়াম তৈরি করছে। হিলিয়ামগুলো আবার পরস্পর যুক্ত হতে থাকে, যত কেন্দ্রের কাছাকাছি যায় হিলিয়ামগুলো তত বেশি আকর্ষণ বল পায়, তত আরো যুক্ত থাকে। এই হিলিয়াম যুক্ত হয়ে অন্য ধাতু, অন্য মৌল তৈরি করে। এরকম ভাবে যুক্ত হতে হতে সবার শেষে কি হয়? এফি বা লোহার তৈরি করে, ঠিক আছে। বা আয়রনের স্টেবল, মানে স্থিতিশীল আয়রনের পরমাণু তৈরি করে। আচ্ছা, অর্থাৎ কি হচ্ছে? কেন্দ্রে ক্রমাগত কি হচ্ছে? এমন জিনিস তৈরি হচ্ছে যে জিনিসটা আর রিয়াকশন করবে না। এইভাবে হাইড্রোজেনের পরিমাণ একটা নক্ষত্রের মধ্যে যে পরিমাণ হাইড্রোজেন থাকে সেটি কি হবে? আস্তে আস্তে খরচ হতে থাকে। খরচ হতে হতে
ফাইনালি কি হয়, এফিতে পরিণত হয়। এবার একটা নক্ষত্রের আকার যত বড়ই থাকুক না কেন, যখন সেটা এফিতে পরিণত হবে তখন তার আকার কি হবে, ছোট হয়ে যাবে। কারণ বাইরের যে পুরো এই জায়গাটা কি হচ্ছে, জায়গাটা আস্তে আস্তে করে বার্ন আউট হয়ে যাচ্ছে, হ্যাঁ, তার এনার্জি সমস্ত বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, এইবার যদি এই একটা নক্ষত্রের ভর কত, 2.8 × 10⁻30 কেজি উপরে হয়, তাহলে সেই নক্ষত্রটা যখন জ্বালানি শেষ হয়ে যাবে তখন একটা নিউট্রন স্টার বা একটা ব্ল্যাক হোলের সৃষ্টি করবে। মানে অনেকটা ভর অতি অল্প জায়গায় কনসেন্ট্রেট হয়ে যাওয়ার জন্য স্পেস টাইমের যে পর্দা আছে, এরকম একটা পর্দা থাকে স্পেস টাইমের, হ্যাঁ, এই যে পর্দা আছে এই পর্দার মধ্যে এটা ফুটো তৈরি করে দেবে, ঠিক আছে, তার জন্য ব্ল্যাক হোল তৈরি হবে। জানার দরকার নেই, শুধু এইটুকু জানলেই হবে যে এই যে ভরটা, এই ভরটা হলো লিমিটিং ভর। এর থেকে যদি কোনো নক্ষত্রের ভর বেশি হয়, তাহলে যদি কোনো নক্ষত্রের ভর 1 CSL এর থেকে যদি কোনো নক্ষত্রের ভর বেশি, তাহলে সেই নক্ষত্রটা কি হবে, ব্ল্যাক হোল হয়ে যাবে। আর যদি কোনো নক্ষত্রের ভর 1 CSL এর থেকে কম হয়, 1 CSL এর থেকে যদি নক্ষত্রের ভর কম হয়, তাহলে কি হবে, সেটি একটি হোয়াইট ডট স্টার বা একটি জাস্ট একটা নর্মাল জ্বালানি শূন্য একটা জ্বালানি শূন্য একটা পিণ্ড হিসাবে মহাবিশ্বে সারা জীবনের জন্য থেকে যাবে। আচ্ছা, তাহলে সূর্যের ভরটা কি? সূর্যের ভর আমি দেখতে পাচ্ছি 1 CSL এর থেকে কম, তাই তো, কারণ m0 সাথে কিছু একটা গুণ করলে 1 CSL হচ্ছে, তাহলে আমরা বলতে পারছি সূর্যের ভর 1 CSL এর থেকে কম। তাই সূর্যের যখন জ্বালানি শেষ হয়ে যাবে, সূর্য সারা সময় ধরে, সৃষ্টির পুরো সময় ধরে সূর্য একটা হোয়াইট ডট স্টার হয়ে, একটা সাদা স্টার হয়ে, যার কোনো শক্তি থাকবে না, যার থেকে কোনো আলো বিকৃত হবে না, হয়ে মহাবিশ্বে সারা সময়ের জন্য থেকে যাবে। ঠিক আছে, এটাই হলো চন্দ্রশেখর লিমিটের ভ্যালু, ফিজিক্যাল সিগনিফিকেন্স। ঠিক আছে, আচ্ছা দেখো লেখা আছে এখানে কিছু, দ্য চন্দ্রশেখর লিমিট is the maximum mass of a stable white dwarf star. ঠিক আছে, the currently accepted value of Chandrasekhar limit equal to 1.4 into mass of sun. The limit was named after Subramaniam Chandrasekhar. এটা কিন্তু একটি আমাদের ভারতীয় বিজ্ঞানী। আচ্ছা, নর্মাল স্টার্স ফিউজ এটা পুরো বলে দিচ্ছে, হিলিয়াম থাকে, হিলিয়ামগুলো হাইড্রোজেন হয়, হাইড্রোজেনগুলো হিলিয়ামে হয়, হিলিয়ামগুলো আবার কেন্দ্রে যখন থাকে, হিলিয়ামগুলো আবার কাছাকাছি আসে, আবার ফিউশন হয়, আবার আরো বড় পরমাণুর নিউক্লিয়াসে পরিণত থাকে, এবং আলটিমেটলি কিসে তৈরি হয়, একটা আয়রনের নিউক্লিয়াসে তৈরি হয়। আচ্ছা, একে স্টেলার ইভলিউশন বলে। এই যে প্রসেসটাকে বলা হয় স্টেলার ইভলিউশন। আচ্ছা, তারপরে কি হচ্ছে, এবার সেই স্টেলার ইভলিউশন হওয়ার পরে যখন সব শেষ হয়ে যাবে, তখন সেটা মহাবিশ্বে হোয়াইট ডর্ফ স্টার হবে। এই যে হোয়াইট ডর্ফ স্টার হবে নাকি ব্ল্যাক হোল বা নিউট্রন স্টার হবে, সেটা ডিপেন্ড করছে কি, চন্দ্রশেখর লিমিটের উপরে। আচ্ছা, এখানে আরো একটা টার্ম পেলাম, সেটা হলো গিয়ে কি, আমাদের সোলার মাস, তাই তো। সোলার মাসটা এখানে বলে রাখি, দেখো সোলার মাসকে বলা হচ্ছে 2 × 10⁻30 কেজি, সেগুলো 1.99 × 10⁻30 কেজি। আচ্ছা, সোলার মাসকে কি বলা হচ্ছে, সোলার মাস হলো গিয়ে আমাদের সূর্যের একটা অ্যাপ্রক্সিমেট ভর। এটা বিভিন্ন রকমের অন্যান্য যে স্টেলার বডি আছে, যেগুলো ভারী বডি, তাদের মাস ক্যালকুলেট করতে ইউজ করা হয়। তাহলে সূর্যের থেকে কত গুণ ভারী বা কত কম ভারী বুঝিয়ে আমরা খুব সহজেই স্টেলার বডিগুলো, মানে যেগুলো খুব ভারী বডি, সেগুলোর আমরা ভরকে প্রকাশ করতে পারি। ঠিক আছে, আচ্ছা তাহলে কি কি হলো আমাদের, ক্যারেট হলো, ইউ হলো, চন্দ্রশেখর লিমিট হলো, সৌরভর হলো, বাকি আছে কে, বার্ন। আচ্ছা, বার্ন মানে বেসিক্যালি, বার্নের যদি আক্ষরিক মানে ধরি, বার্ন হলো যেখানে শস্য রাখা হয়, সেই বিশাল বিশাল ইংল্যান্ডের যে আস্তাবল টাইপের থাকে, এই যে বিশাল বিশাল ঘরগুলো, যেগুলো প্রচুর অনেকটা এরিয়া থাকে, সেই ঘরগুলোর মধ্যে এরকম ঘর থাকে, সেই ঘরের মধ্যে অনেক বড় এরিয়া থাকে, সেই ঘরটাকে বলা হচ্ছে বার্ন। আচ্ছা, এরিয়া বলতে কি বলছে, এরিয়া মানে কি, ক্ষেত্রফল। তো বার্নের ক্ষেত্রফল খুব বড় থাকে, হ্যাঁ, যার জন্য আমরা অনেকটা শস্যকে রাখতে পারি। এবার যখন এই যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগে,
যখন ওপেনহাইমার সিনেমা যেটার উপর বেস করে আর কি, যখন ম্যানহাটেন প্রজেক্ট চলছিল তখন ওরা দেখলো যে ক্ষুদ্র আমাদের বেসিক্যালি আমাদের যে ক্ষেত্রফলের একক কি আমরা জানি বর্গমিটার, সরি হ্যাঁ বর্গমিটার। তো বর্গমিটার অনেকটা বড় একক, কিন্তু ক্ষেত্রফলের এক্স্যাক্টলি কারো নাম দিয়ে বা ছোট কোনো একক হিসাবে নেই। কিন্তু নিউক্লিয় বিক্রিয়াতে এই খুব ক্ষুদ্র ক্ষেত্রফলের এককের খুব দরকার হয়ে পড়ে। তার জন্য ওরা দেখলো যে কার নাম সাজেস্ট করা যায়। তখন একবার ভালো ওপেনহাইমারের নাম সাজেস্ট করবে, দেখলো অনেক বড় নাম হয়ে যাচ্ছে। এরকম ডিসকাশন করতে করতে তখন বললো যে এমন একটা নামের দরকার যে নামটা দিয়ে যখন আমরা ডিসকাশন করবো, আমরা যখন আলোচনা করব, তখন যাতে শত্রুপক্ষ না জানতে পারে, ছদ্মনাম টাইপের। ছদ্মনাম হিসাবে ওরা যে নামটা আনলো সে নামটা কি বার্ন। 1 বার্ন ইকুয়াল টু 10⁻⁻28 কি মিটার স্কোয়ার। আচ্ছা, এইবার বলতে হবে যে কেন এই মানটাকেই কেন নিল, 10⁻⁻28 কি কেন নিল। 10⁻⁻28 এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা বেসিক্যালি একটি ইউরেনিয়াম পরমাণুর নিউক্লিয়াসের ক্ষেত্রফল। ঠিক আছে, নিউক্লিয়াসের ক্রস সেকশনের ক্ষেত্রফল। হ্যাঁ, তো একটি ইউরেনিয়াম পরমাণু, তার মধ্যে ইউরেনিয়াম পরমাণু ইলেকট্রন প্রোটন আছে, তাকে যদি মাঝখান দিয়ে কাট করি তাহলে যে এরিয়াটা মোটামুটি বেরোবে সেই এরিয়াটা কত, সেই এরিয়াটা প্রায় 10⁻⁻28 মিটার স্কোয়ারের সমান, এবং তাকেই বলা হলো 1 বার্ন। কেন এটা এতটা ইম্পর্টেন্ট, কারণ একটা নিউক্লিয় বিক্রিয়াতে কি হয়, একটা নিউক্লিয়াসকে অন্য কোনো কণা দ্বারা হিট করা হয়। কণাটা নিউট্রন হতে পারে, কণাটা প্রোটন হতে পারে, বা আলফা কণাও হতে পারে, যাই হোক না কেন। মানে আমাদের যে মৌলের যে নিউক্লিয় বিক্রিয়ায় পরমাণু নিউক্লিয়াসকে অ্যাটাক করা হয়। এবার নিউক্লিয়াসের যদি আমি ক্ষেত্রফলটা না জানি, তাহলে যে ধাতুটা, যে কণাটা দ্বারা আমরা অ্যাটাকটা করবো, কণাটা দিয়ে অ্যাটাকটা আমাদের স্টেবল নাও হতে পারে, কণাটা দিয়ে অ্যাটাকটা ওটাতে টাচ না হয়ে বেরিয়েও যেতে পারে। তার জন্য আমাদের এমন একটা ভ্যালু দরকার, যদি খুব ক্ষুদ্র একটা পয়েন্ট হতো তাহলে তাকে যদি আমি কোনো কণা দ্বারা হিট করতাম, সে কি হতো, নিউক্লিয়াসটাকে টাচ না করে বেরিয়ে যেতে পারতো, তাহলে আমাদের কাঙ্ক্ষিত রিয়াকশনটা হতো না। তো আমাদের এমন একটা ভ্যালু দরকার, ভ্যালুটা থাকলে পরে আমাদের কাঙ্ক্ষিত চেইন রিয়াকশনটা হয়, যাতে একটা কণা দ্বারা যখন একে হিট করব, এর থেকে যাতে আরো কতগুলো কণা বেরিয়ে সেই কণাগুলোও যাতে এই সমান ভরের একটা নিউক্লিয়াসকে হিট করতে পারে, বেরিয়ে না যায়, মিস না হয়ে যায়। তার জন্য এই এরিয়াটা খুব দরকার। ঠিক আছে, যত বড় এরিয়া তত চান্সেস অফ হিট বেশি, মানে তত বেশি ধাক্কা লাগার সম্ভাবনা বেশি। ঠিক আছে, এইভাবে বার্নের কনসেপ্টটা এসেছে। আচ্ছা, একটু দেখে নিই, দেখো। আচ্ছা, একটু দেখে নিই, অরিজিনালি ইউজড ইন নিউক্লিয়ার ফিজিক্স। আচ্ছা, ভালো কথা। বর্তমানে হাই এনার্জি ফিজিক্স ইউজ করা হয়, স্ক্যাটারিং প্রসেস ইউজ করা হয়। আচ্ছা, এটা করা হয় প্রবাবিলিটি অফ ইন্টারাকশন বিটুইন স্মল পার্টিকেলস। যত বড় ক্ষেত্রফল হবে, যত বেশি বার্ন হবে, তত বেশি ধাক্কা লাগার বা ইন্টারাকশন হওয়ার চান্সেস তত বেশি থাকবে ক্ষুদ্র পার্টিকেলের মধ্যে। A burn is approximately cross sectional area of a uranium nucleus. একটা ইউরেনিয়াম নিউক্লিয়াসের ক্রস সেকশন বা ক্ষেত্রফল, যদি একটা ইউরেনিয়াম নিউক্লিয়াসকে নিই, তার মাঝখানে যদি কাটি, সেই যে তার যে এরিয়াটা বেরোবে, গোলাকার বা ডিম্বাকার এরিয়াটা বেরোবে, সেই এরিয়াটার ভ্যালু কত, 1 বার্ন। ঠিক আছে, the term burn came from the experiment with uranium nucleus during World War II. ম্যানহাটেন প্রজেক্টের নিউক্লিয়াস, ম্যানহাটেন প্রজেক্ট যেটা সম্পর্কে, যেটা রিসার্চের সময় নামটা ওরা দিয়েছে। আচ্ছা, সেই নামটা মানে একটা কি বলে, একটা মজার হিসাবে দিয়েছিল যে বিগ অ্যাজ এ বার্ন। যদি কোনো কিছু বলা হয় বিগ অ্যাজ এ বার্ন, বলতে হবে এটা বিশাল চড়া, বিশাল বড় একটা ঘর, সেটাকে বিগ অ্যাজ এ বার্ন বলে, সেই হিসাবে এটা দিয়েছিল। যাই হোক, বেসিক্যালি এটা নিউক্লিয়ার উইপেনের রিসার্চ হচ্ছিল, তাতে যাতে অ্যানোনিমিটি থাকে, যাতে তাতে বোঝা না যায়, তার জন্য এই ধরনের নামটা ইউজ করা হয়েছিল। আচ্ছা, তো আমাদের বেশ কটা টপিক আমাদের শেষ হয়ে গেল। আচ্ছা, তারপরের টপিকে আমরা চলে যাই। আচ্ছা, ঘনত্বের টপিকে যাওয়ার আগে আমরা আরো কয়েকটা একক সম্পর্কে জেনে নিই। কি কি? একটা হলো কি মাইক্রন। মাইক্রন আমরা পড়েছি 10⁻⁻6 ন্যানোমিটার। এটাও খুব ইম্পর্টেন্ট, এটা ওই ছকে ছিল না, সেটা 10⁻⁻9 মিটার। তা হলো অ্যাংস্ট্রম।
অ্যাংস্ট্রম হলো 10⁻⁻10 মিটার, ঠিক আছে, বা 10⁻⁸ সেন্টিমিটার। ওকে, আচ্ছা, আর একটা নতুন ইউনিট, সেটা হলো এক্স ইউনিট। এক্স ইউ লেখা হয়, সেটি ভ্যালু কত? 10⁻13। আচ্ছা, আর ফার্মি আর ফেমটোর গল্প তোমরা জানি। ফার্মি যদি হিসাবে লেখা থাকে 10⁻15, ফার্মি লেখা থাকলে ক্যাপিটাল এফ দিতে হবে, আর ফেমটো লেখা থাকলে ছোট হাতের এফ দিতে হবে। আচ্ছা, এবার পরের টপিকে আসি। পরের টপিক কি? অতি বৃহৎ দৈর্ঘ্য মাপার জন্য যে জিনিসটা ইউজ করবো, তাই তো? অতি বৃহৎ দৈর্ঘ্য মাপার জন্য কি কি একক ইউজ করা হয় অতি বৃহৎ দৈর্ঘ্য মাপার জন্য? অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, আলোকবর্ষ আর পারসেক, ঠিক আছে। দেখো, যদি বলে 1 AU, 1 AU যদি বলে, আচ্ছা, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব আমরা কি পড়েছিলাম? 15 কোটি কিলোমিটার, 15 কোটি কিমি, একদম জন্ম থেকে মুখস্থ করে আসছি। 15 কোটি মানে কত? 15 ইন্টু 10⁻7 কিমি, ইকুয়াল টু লিখতে পারি আমরা 1.5 ইন্টু 10⁻8 কিমি। এবার এই যে দূরত্বটা, এই দূরত্বটা কি? দূরত্বটা হলো গড় দূরত্ব, তাই তো? আমরা জানি সূর্য যে কক্ষপথে ঘোরে, সেই কক্ষপথটাকে ইলেকট্রিক্যাল কক্ষপথ, উপবৃত্তাকার। সূর্য একটা নাভিতে থাকে, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতে থাকে, তাই তো? এরকম একটা সিনারিও হয়। আচ্ছা, তাহলে বুঝতে পারছি পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কখনো বেশি থাকে, কখনো বেশি থাকে, আবার কখনো কম থাকে। তাহলে এই যে দূরত্ব এ আর বি কখনো এ বেশি, বি ছোট। আচ্ছা, এইবার আমরা তাহলে যে এই যে দূরত্ব ভ্যালুটা পড়ে এসেছিলাম, এই ভ্যালুটা আসলে কি? এই ভ্যালুটা আসলে কিছুই না, এ আর বি এর গড়। আবার যখন এইদিকে থাকে তখন একরকম দূরত্ব, এদিকে থাকে একরকম দূরত্ব। তাহলে মোটটা কথা, এই যে 15 কোটি কিলোমিটার, সেটা আর কিছুই না, সেটা হলো পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব। এই গড় দূরত্বকে আমরা এখানে আরেকটু ভালোভাবে পড়ব। 15 কোটি না, 15 কোটিটা বেসিক্যালি অ্যাপ্রক্সিমেট ছিল। আর একটু বেশি অ্যাকুরেট কি হবে? 14,96,00,000, অর্থাৎ 1.496 ইন্টু 10⁻8 কিমি। এটা কি বলছে? কি 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, ঠিক আছে। আচ্ছা, তাহলে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট হয়ে গেল। এবার আসে আলোকবর্ষ, লাইট ইয়ার। লাইট ইয়ার নামের মধ্যেই বোঝা যাচ্ছে আলো 1 বছর সময়ে তত দূরত্ব যায়। আচ্ছা, তাহলে আলোর গতিবেগ c0, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ ইন্টু সময়। যদি লাইট ইয়ার বলে, লাইট আর ইয়ার থেকে আবার কেউ আবার সেটাকে আবার সময়ের একক হিসাবে লিখে শোনে, এটা কিন্তু দূরত্বের একক, এত মিটার। আচ্ছা, আলোর গতিবেগ কত? 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। আর সময় কত? 365 দিন। 365 দিন মানে কত? 365 ইন্টু 60, সরি 365 ইন্টু 24, এত ঘন্টা। এই ঘন্টাটাকে যদি আমি প্রথম মিনিটে নিতে চাই, তাহলে কি করব? 60 দিয়ে গুণ করব। এই মিনিটটাকে যদি আমি সেকেন্ডে নিতে চাই, তাহলে আরো 60 দিয়ে গুণ করব। তাহলে সময়ের একক বেসিক্যালি আমাদের কিসে চাই? সময়ের একক আমাদের চাই সেকেন্ডে চাই, সময়ের একক চাই আমাদের সেকেন্ডে। এটার একক কি আছে? মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড আর সেকেন্ড কাটাকাটি গিয়ে লাস্টে থাকবে মিটার। আচ্ছা, এত মিটার। এই ভয়ঙ্কর গুণফল করার পরে যে ভ্যালুটা আসবে, ভ্যালুটা কত? 9.46 ইন্টু 10⁻15 মিটার, বা 9.46 ইন্টু 10⁻12 কিলোমিটার। ভালো ছাত্রের মতন এই সংখ্যাগুলো পরীক্ষায় লাগে, এগুলো একটা নোট খাতায় লিখে রাখবে, যেটা আমি প্রথম থেকেই চেঁচিয়ে আসছি। আচ্ছা, তাহলে দুটো হয়ে গেল। এবার আরেকজন আছে, সে কি? পারসেক।
1 পারসেক কি? 1 পারসেক হলো পারসেক কি? 1 পারসেক হলো 3.26 লাইট ইয়ার। আচ্ছা, এবার এই পারসেকের কনসেপ্টটা কিভাবে আসে? প্যারাল্যাক্স বা লম্বন ত্রুটির উপর বেস করে পারসেকের কনসেপ্টটা আসে। দেখো, এখানে একটা স্কুল আছে, একটা বাড়ি আছে, লম্বা বাড়ি। আচ্ছা, এখানে একটা নারকেল গাছ আছে, নারকেল ফ্যাকেল হয়েছে মনে করো, ঠিক আছে। তুমি এখানে একটা রাস্তা আছে, স্কুলটা গা বরাবর, তুমি এই রাস্তাটা দিয়ে যাচ্ছ। আচ্ছা, যখন এই পয়েন্টে থাকবে, এই পয়েন্টে যখন তুমি হরিপদ দাঁড়িয়ে আছো, আচ্ছা হরিপদর তো দুটো পাও থাকবে, দুটো হাতও থাকবে, একটা মাথা থাকবে। এই হরিপদ যখন তুমি দাঁড়িয়ে আছো, তখন তুমি স্কুল ক্রস করার আগে গাছটার দিকে তাকালে, গাছটাকে দেখলে, তাই তো? এবার তুমি গাছটাকে দেখি গাছটা কতটা ডিস্টেন্স আছে সেটা কি তুমি মাপতে পারবে? মাপতে পারবে না, ভালো কথা। কিন্তু তুমি কি মাপতে পারবে? মাপতে পারবে এই যে রাস্তা আছে, এই রাস্তার সাথে গাছটা, তোমার দৃষ্টিশক্তিটা কতটা কোণে আছে এটা তুমি মাপতে পারবে আরামসে। x ডিগ্রি কোণে আছে। যে কোনো একটা যন্ত্রের সাহায্যে তুমি যন্ত্রটা বরাবর যদি ওই দিকে তাক করো, তুমি বুঝতে পারবে কতটা কোণে আছে তোমার যাতায়াতের সাথে, রাস্তার সাথে। ভালো কথা, তাহলে x ডিগ্রি কোণে আছে। এবার যখন তুমি স্কুলের এখান থেকে যাচ্ছ, তখন তুমি কি করছো? তখন তুমি কিন্তু আর গাছটাকে দেখতে পাচ্ছ না, তাই তো? আমি যাওয়ার সময় গাছটাকে আমি আর দেখতে পাচ্ছি না। এবার আমি এই বিল্ডিংটা ক্রস করে এই পজিশনে আসলাম। এই পজিশনে এসে আমি আবার গাছটাকে দেখতে পারবো, তাই তো? এই পজিশনে আসার পরে গাছটাকে যখন আমি দেখছি, তখন আমি এই কোণটা মেজার করতে পারছি। তাহলে আমি বেসিক্যালি এই যে ত্রিভুজটা উৎপন্ন হলো, এই যে ত্রিভুজটা উৎপন্ন হলো, এই যে ত্রিভুজটা উৎপন্ন হলো, এই ত্রিভুজটার আমি এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে দূরত্ব তো আমি জানি, এটা তো আমি হেঁটে গেছি, বা স্কুলের দূরত্ব, এই দূরত্বটা আমি জানি, মানে ত্রিভুজটা ভূমি আমি জানি, ত্রিভুজটার দুটি কোণ আমি জানি। এই দুটি কোণ জানা থাকলে এই কোণটাও আমি জানি, শীর্ষ কোণটা আমি বার করতে পারি 180 ডিগ্রি থেকে বিয়োগ করে। যদি আমি এই তিনটে জিনিস জানি, তাহলে এই পয়েন্ট থেকে গাছটার থেকে এই যে স্কুলের দূরত্ব বা রাস্তার দূরত্ব বা তুমি যে পথে হেঁটে যাচ্ছ সেই পথের দূরত্ব, সেটা আমি আরামসে বার করতে পারবো ত্রিভুজের ধর্ম থেকে, ঠিক আছে? অর্থাৎ দুটি অ্যাপারেন্ট পজিশন দিয়ে আর আমি একটা জিনিসের কি দূরত্ব বার করতে পারছি, তাই তো? তাহলে যদি আমি যদি দূরত্ব মাপতে চাই, কোন দূরত্বটা? যদি এই দূরত্বটাই মাপতে চাই, এই দূরত্বটাই মাপতে চাই ডি, সেটা আমি কিভাবে মাপতে পারবো? আমি খুব সহজেই এই অ্যাঙ্গেলটা আর এই দৈর্ঘ্যটা দিয়ে মাপতে পেরে যাব। কিভাবে মাপতে পারবো? দেখো, এই দৈর্ঘ্যটা আমি জানি, আর এই দৈর্ঘ্যটাও আমি জানি, আর এই অ্যাঙ্গেলটা আমি জানি, আর এটা লম্ব মানে এখানে কি আসবে? লম্ব মানে এখানে আসবে 90 ডিগ্রি। 90 ডিগ্রি যদি জানি, আমি ত্রিভুজের ধর্মাবলী দিয়ে আমি খুব সহজেই এটাকে মাপতে পারবো। আচ্ছা, ত্রিভুজের কোন ধর্মাবলী দিয়ে মাপতে পারবো? আমরা বেসিক্যালি সাইন কস থিটা দিয়ে মাপতে পারি, বাট সেগুলো সম্পর্কে তোমরা বড় ক্লাসে পড়বে। মানে মোদ্দা কথা হলো কি, আমি এটা দিয়ে এই পয়েন্টটা মাপতে পারি, ঠিক আছে? এবার এই সেম সিচুয়েশনটা হয় যখন আমরা পৃথিবীর দুটি অবস্থানকে ইউজ করে একটা কোনো দূরের মহাজাগতিক বস্তুকে মাপতে চাই। তখন আমাদের ত্রিভুজ দরকার হয় না, তখন আমরা বৃত্তের ফর্মুলা ইউজ করে আরো সহজেই জিনিসটা করতে পারি। কিভাবে করি দেখো, এই জিনিসটাকে আমি একটু বড় করে আঁকছি, তাহলে তোমরা জিনিসটা বুঝতে পারবে। এটা হলো পৃথিবীর কক্ষপথ, ওকে? এই কক্ষপথের কেন্দ্রে আমি যেহেতু গড় দূরত্ব নিয়ে কাজ করব, মনে করি কক্ষপথের কেন্দ্রেই সূর্য বসে আছে। বছরের একটা সময় পৃথিবীটা পজিশন হলো একটা, 6 মাস পরে পৃথিবীর পজিশন হলো এখানে, ঠিক আছে? এটাও আর্থ, এটাও আর্থ।
এই যে দূরত্বটা, এই দূরত্বটা কি 1 AU, এই দূরত্বটাও কি 1 AU, পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব। এবার খুব দূরে একটি নক্ষত্র আছে, যখন এই পয়েন্টে পৃথিবীর অবস্থান আছে তখন এখান থেকে এর দিকে তাকানো হলো, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে যদি তাকানো হয়, আবার এই পয়েন্টে যখন পৃথিবীটা আছে তখন এই পয়েন্ট 6 মাস পর থেকে, 6 মাস পরের পৃথিবীর যে অবস্থান সেখান থেকেও এর দিকে তাকানো হলো। আচ্ছা, যখন এরকম ভাবে তাকানো হচ্ছে তখন আমি কি, আমাদের উদ্দেশ্য কি, এই মধ্যবর্তী কোণটা নির্ণয় করা। এই মধ্যবর্তী কোণটাকে আমি থিটা দিয়ে লিখছি। আমি অন্য যে কোনো কিছু দিয়ে লিখতে পারি, আমি থিটা দিয়ে লিখি। থিটা একটা গ্রিক ওয়ার্ড, এটা দিয়ে লিখছি। এবার আমার উদ্দেশ্য কি, আমার উদ্দেশ্য হলো এই গ্রহ থেকে এই যে নক্ষত্র থেকে, এই নক্ষত্র থেকে আমাদের সূর্যের দূরত্ব নির্ণয় করা। এই যে দূরত্বটাকে আমরা কিভাবে নির্ণয় করব। আচ্ছা, ধরো দূরত্বটাকে মনে করি আমি, দেখো দূরত্বটাকে আঁকি, দূরত্বটাকে মনে করি আমি ডি ডিস্টেন্স আছে, ঠিক আছে। এবার এই যে ডি ডিস্টেন্স আছে, এই ডি ডিস্টেন্স আর এটা হলো D1 ডিস্টেন্স, এটা হলো এটাও D1, এটাও D1 ডিস্টেন্স, ঠিক আছে, বা ডি ড্যাশ ডিস্টেন্স। এই ডি আর এই ডি ড্যাশ অলমোস্ট সেম, কারণ দূরত্বটা অনেকটাই বেশি, তাই তো। 1 AU এর তুলনায় এই যে ব্যাসার্ধটা রয়েছে, এই যে ব্যাসার্ধ ডিস্টেন্সটা রয়েছে, এই যে ডিস্টেন্সটা রয়েছে, এই ডিস্টেন্সটা অত্যন্ত বেশি। অত্যন্ত বেশি হওয়ার জন্য আমি মনে করতে পারি এই ডি আর এই ডি ড্যাশ সমান। যদি ডি আর ডি ড্যাশ সমান হয়, তাহলে যদি আমি এই ডি কে কেন্দ্র করে একটা বৃত্ত আঁকি, সেই বৃত্তটা কি হবে, এভাবে যাচ্ছে, সেই বৃত্তচাপটা এইভাবে যাচ্ছে। এই বৃত্তচাপটা যদি এইভাবে যায়, আর এটা কি হবে, এটা হলো গিয়ে সূর্যের অবস্থান, সেটাকে আমি জাস্ট একটু বাড়িয়ে এই পয়েন্টে ধরে নিলাম, আর ধরে নিলাম এই যে ডি আর ডি ড্যাশ সেম। যদি আমি তাই করি, তাহলে বৃত্তচাপটা আঁকি, এই বৃত্তচাপটা আঁকলাম। বৃত্তচাপটা আঁকার পরে কি করলাম, এই যে পয়েন্টটাকে আমি একটু বাড়িয়ে দিলাম, তাই তো। তাহলে আমি বলতে পারছি এই হলো গিয়ে গল্প আমার। এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে আমি উপেক্ষা করছি। তাহলে আমি বলতে পারছি এই যে থিটাটা পুরো কোণ, এর অর্ধকোণ কত, θ/2, তাই তো। আর এখানে কি আছে, AU আছে, অ্যাংস্ট্রং আছে। এবার যদি আমরা এই ডিস্টেন্সটা মাপতে চাই, ডিস্টেন্সটা কি করে মাপবো, আমরা জানি এই ডিস্টেন্সটাকে, এই ডিস্টেন্সটা মনে করো আমাদের এই যে বৃত্তচাপ, এই বৃত্তচাপের যে ডিস্টেন্সটা আছে, এটা হলো A, এটা হলো B, AB। এই AB আর এই পয়েন্টটা মনে করো C। AB আর AC মোটামুটি সেম। তাহলে আমরা যে কোণ, আমরা যে রেডিয়ান এককে যে কোণ পড়েছি, সেই কোণের থেকে আমরা কি জানি, θ/2 ইকুয়াল টু বৃত্তচাপ মানে AB/D, এই যে D, ঠিক আছে, এই D। এটা হলো কি এই বৃত্তের ব্যাসার্ধ বেসিক্যালি ডি ড্যাশ আর ডি মোটামুটি সমান ধরতে পারি। তাহলে আমাদের আমি ধরতে পারছি θ/2 ইকুয়াল টু কি AB/D। ওকে, আচ্ছা, AB মানে কত, AB মানে হলো AB ইকুয়াল টু আবার এসি। এই AB আর এই এসি দূরত্ব মোটামুটি সেম, তাহলে AB মানে আর কিছুই না, AB মানে হলো 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। আর ডি কত, ডি হলো ওটার দূরত্ব। তাহলে ডি ইকুয়াল টু আমি লিখতে পারি 1 AU/θ/2, ঠিক আছে। এইবার এই ডিস্টেন্সটাকে আমি একটু অন্যভাবে পার্সেকে কনভার্ট করব। কিভাবে কনভার্ট করব, বলছে যদি কোনো ডিস্টেন্স এমন হয় যে θ/2 এর ভ্যালু হয় 1 সেকেন্ড, ওকে, যদি এমন একটা ডিস্টেন্স যে ডিস্টেন্সের জন্য θ/2 এর ভ্যালু হবে 1 সেকেন্ড, সেই ডিস্টেন্সটাকে বলা হবে 1 পারসেক, অর্থাৎ 1 পারসেক।
ইকুয়াল টু ডি, যে ডি এর জন্য 1 AU ডিভাইডেড বাই 1 কি সেকেন্ড। ঠিক আছে, এবার এর এককটা কি? এর এককটা হচ্ছে মিটার। এই একক যদি তুমি কিলোমিটার নাও তাহলে কিলোমিটার বাই কি হচ্ছে সেকেন্ড। সেকেন্ড মানে এখানে অন্য সেকেন্ড, এটা হলো ডিগ্রির সেকেন্ড। আচ্ছা, এর ইউনিট লেখার দরকার নেই, কারণ আমরা এখানে এই সেকেন্ডটাকে আমাদের এখানে কিসে নিতে হবে? রেডিয়ানে কনভার্ট করতে হবে, তখনই আমরা জিনিসটাকে মেলাতে পারবো। রেডিয়ানে কি করে কনভার্ট করবো দেখো, আমরা জানি কি 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান, 1 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180 রেডিয়ান, 1 সেকেন্ড সরি 1 মিনিট ইকুয়াল টু 1 ডিগ্রি বাই 1/60 ডিগ্রি, মানে পাই বাই 180 গুণ 60 রেডিয়ান। 1 সেকেন্ড মানে কত? 1 সেকেন্ড মানে 1/60 মিনিট ইকুয়াল টু কি? এটাকেও আবার 1/60 দিয়ে ভাগ, মানে পাই বাই 180 গুণ 60 গুণ 60 রেডিয়ান। আচ্ছা, তাহলে আমি এই ভ্যালুটা এখানে বসিয়ে দেবো। যদি এই ভ্যালুটা এখানে বসাই তাহলে উপরে থাকবে 1 AU, নিচে থাকবে পাই বাই 180 ইন্টু 60 ইন্টু 60। এবার AU এর ভ্যালু বসিয়ে দেবো। AU ভ্যালু কি? 14,96,000, মানে 1.496 ইন্টু 10⁸ বাই পাই বাই 180 ইন্টু 60 ইন্টু 60, এত কিলোমিটার। এই ভয়ঙ্কর ক্যালকুলেশনটার ফলাফল কি হবে? ভয়ঙ্কর ক্যালকুলেশনের ফলাফলে যে ভ্যালুটা আসবে সেটি হলো 3.08 ইন্টু 10⁻60 কিলোমিটার। ওকে, সরি 3.08 10⁻60 মিটার, কিলোমিটার না মিটার। আচ্ছা, এটাকে যদি আমি আলোকবর্ষের এককে নিতে চাই তাহলে আমি কি করব? 3.08 ইন্টু 10⁻16 মিটার, মানে যদি আমি কিলোমিটারে নিই তাহলে হবে 30 কিলোমিটার। আচ্ছা, যদি আলোকবর্ষ এককে নিতে চাই তাহলে আমরা জানি কি 1 লাইট ইয়ার ইকুয়াল টু 9.46 ইন্টু 10⁻12 কিমি, অর্থাৎ এই 1 লাইট ইয়ার দিকে ভাগ করলেই আমরা পেয়ে যাব। তাহলে 1 পারসেক ইকুয়াল টু কি হবে? 3 ইন্টু 0.8 ইন্টু 10⁻13 ডিভাইডেড বাই 9.46 ইন্টু 10⁻12, এটা কাটাকাটি করলে ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হল 3.26 লাইট ইয়ার। তাহলে আমাদের এই ভ্যালুটা কিন্তু ক্যালকুলেট করতে হয়, এর ফিজিক্যাল সিগনিফিকেন্স কি আমরা বুঝে দিলাম। এবার আমাদের সংজ্ঞাটা একটু দেখে নাও। দেখো সংজ্ঞাটা কি বলছে? 1 AU দৈর্ঘ্যের বৃত্তচাপ যদি ওই বৃত্তের কেন্দ্রে, তাহলে কত? 1 AU দৈর্ঘ্যের বৃত্তচাপ, বৃত্তচাপটার দৈর্ঘ্য কত ছিল? 1 AU দৈর্ঘ্যের বৃত্তচাপ যদি ওই বৃত্তের কেন্দ্রে, এই যে বৃত্তচাপটা বৃত্তের কেন্দ্রে 1 সেকেন্ড কোণ উৎপন্ন করবে, তাই তো? তাহলে 1 AU দৈর্ঘ্যের বৃত্তচাপ যদি ওই বৃত্তের কেন্দ্রে 1 সেকেন্ড কোণ উৎপন্ন করে, তাহলে ওই বৃত্তের ব্যাসার্ধকে 1 পারসেক বলে। তাহলে কি হচ্ছে? এই বৃত্তচাপটুকু এর কেন্দ্রে এক সেকেন্ড কোণ উৎপন্ন করেছে, তার জন্য এই যে বৃত্তের যে ব্যাসার্ধকে কি বলছে? 1 পারসেক। ক্যালকুলেশন আমি দেখিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে প্যারালাক্স দিয়ে আর একটা মজার জিনিস দেখি আছে কিনা ছবিটা। হ্যাঁ, রয়েছে। আচ্ছা, এই যে পৃথিবীর দুটি অবস্থানে যায়, দুটি অবস্থানে গিয়ে আলাদা আলাদা ভাবে দুটি নক্ষত্রের মধ্যেকার অ্যাঙ্গেলটা বার করে, সেই অ্যাঙ্গেলটা দিয়ে আলটিমেটলি এই দূরত্বটাকে ক্যালকুলেশন করে। আচ্ছা, এখানে দেখো প্যারালাক্স সম্পর্কে আর একটা কনসেপ্ট দেখো। ধরো একটা অবজেক্ট আছে, এখানে একটা বস্তু আছে, এটা আলো জ্বলছে, তুমি এই এ পয়েন্টে আছো, আর এর যে পিছনে ব্যাকগ্রাউন্ডে একটা নীল আলো আছে। যখন এই পয়েন্টে থাকবে তুমি এর দিকে যখন তাকাবে দেখবে কি এটা নীল আলোর মধ্যে একটা তারা জ্বলছে, এটা তুমি দেখতে পারবে। আচ্ছা, যখন তুমি এই পয়েন্টে আসবে তখন যখন তুমি এদিকে তাকাবে তখন তুমি কি দেখতে পাবে এটা লালের মধ্যে তারা জ্বলছে। ঠিক আছে, এই জিনিসটাকে বলছে লম্বন ত্রুটি, মানে আমরা এক্স্যাক্টলি এর পজিশন মাপতে পারছি না, কারণ কি আমাদের জায়গাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার আমরা যদি মাপতে চাই তাহলে আমরা কি মাপবো? তাহলে আমরা দেখো
কি সমস্যা হলো? তাহলে আমরা এই কোণটা দিয়ে মাপতে পারি, কারণ কি এই কোণটা যদি আমি পেয়ে যাই তাহলে আমরা এই কোণটা পেয়ে যাব। ওকে, এইভাবেই আমরা জিনিসটা মাপছি, মানে এটা নিয়ারেস্ট অবজেক্টকে ইউজ করে একটা ফারদেস্ট অবজেক্টকে আমরা মেপে নিচ্ছি। আচ্ছা, এরপরে যে টপিকটা আসবো সে টপিকটা কি? ঘনত্ব। দেখো, আজকে জানি আজকে অনেকটাই হয়ে যাচ্ছে, তাও এই ঘনত্বটা অ্যাটলিস্ট পড়িয়ে নি। ঘনত্ব কাকে বলছে? বলছে ভর বাই আয়তনকে ঘনত্ব বলছে। কোন পদার্থের একক আয়তনে ভরকে ওই পদার্থের ঘনত্ব বলে। ঘনত্ব মানে কি? ভর বাই একক। তাহলে সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক কি হবে? ভরের একক কিলোগ্রাম, ভরের একক কিলোগ্রাম ডিভাইডেড বাই ঘনমিটার। এসআইতে কি হবে? কিলোগ্রামের জায়গায় গ্রাম ডিভাইডেড বাই ঘনমিটার। এই অবধি খুব সোজা কথা। একটা উদাহরণ দিয়ে দিয়েছে, উদাহরণটাতে কি বলছে দেখো, আমি মুখে মুখেই বলছি, সোজা উদাহরণ। একটি আয়তাকার পাথর খণ্ডের ভর দিয়ে দিয়েছে, মানে একটা পাথর খণ্ড আছে, সেই খণ্ডটা কি হবে? আয়ত ঘনকাকার। হ্যাঁ, এরকম দেখতে একটা পাথর খণ্ড আছে, ঠিক আছে, তার একটা ভর দিয়ে দিয়েছে 1200, তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দিয়েছে। তার দৈর্ঘ্য উচ্চতা দেওয়া থাকলে আমি কি তার ভলিউম বার করতে পারি? তার ভলিউম হলো গিয়ে এত, তার ভর হলো গিয়ে কত? এত। তাহলে ভরকে ভলিউম দিয়ে যদি ভাগ করি তাহলে আমার কি হয়ে যাবে? আমরা ঘনত্ব পেয়ে যাব। তাহলে এই ভর বার করছে, ঘনত্ব বার করছে। আচ্ছা, এটা আমি একটু বলবো। আচ্ছা, তাহলে এটা আগে বলার আগে নট বলে একটা একক আছে, সেটা একটু বলে নিই। ওকে, আচ্ছা, নট বলার আগে এটাই বলে নিই। দেখো, নটটা আমি খেয়াল করিনি, তাহলে আগেই বলে নিতাম। দেখো, আমরা জানি কি ঘনত্বের একক কি? সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক কি? গ্রাম পার সেমি কিউব। আর এসআইতে কি? এসআইতে কিলোগ্রাম পার মিটার কিউব। আচ্ছা, এবার আমরা কনভার্সনটা জেনে নিই। কনভার্সনটা সারা জীবন মনে রাখতে হবে। 1 কেজি পার মিটার কিউব মানে 1 কেজি মানে 1000 গ্রাম ডিভাইডেড বাই 1 মিটার কিউব। 1 মিটার কিউব মানে 1/100। 1 মিটার মানে 100 সেন্টিমিটার, অর্থাৎ 100 সেন্টিমিটারের কিউব, তাই তো? তাহলে উপরে থাকছে কত? 10 কিউব, আর নিচে থাকছে 10⁶ গ্রাম পার সেমি কিউব। তাহলে যদি এটা আমরা করি তাহলে থাকবে কত? 10⁻³ গ্রাম পার সেমি কিউব। অর্থাৎ সিজিএস এসআই পদ্ধতিতে পার্থক্যটা আমরা জেনে গেলাম। তাহলে 1 গ্রাম পার সেমি কিউব ইকুয়াল টু 1000 কেজি পার মিটার কিউব। এবার কোনো কিছু যদি ঘনত্ব গ্রাম পার সেমি কিউবে দেওয়া থাকে, তাকে যদি কেজি পার মিটার কিউবে নিতে হয় তাহলে কি করতে হবে? 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে পারদের ঘনত্ব দিয়েছে 13.6 গ্রাম পার সেমি কিউব। তাকে যদি এসআইতে নিতে হয় তাহলে কি হবে? 13.6 ওকে, 13.6 ইন্টু 1000 কেজি পার মিটার কিউব ইকুয়াল টু 13,600 কেজি পার মিটার কিউব। আচ্ছা, তাহলে এই অবধি হয়ে গেল, এই অবধি বোঝা গেল। তাহলে ঘনত্বের একক আমরা বুঝে গেলাম। আচ্ছা, এবারে একটা জিনিস আমি ছোট্ট একটু দেখিয়ে নিই। যদি অ্যালয় মানে কি? সংকর ধাতু ঘনত্ব বার করতে দেয়, তাহলে আমরা কি করে করব? সংকর ধাতু বা কোনো মিশ্রণ যদি থাকে, সেই মিশ্রণের যদি উপাদানগুলি ভরের অনুপাত বলে দেয়, ভরের অনুপাতও বলতে পারে, আয়তনের অনুপাতও বলতে পারে। ধরো ভরের অনুপাত বলে দিল। যদি ভরের অনুপাত বলে দেয়, ধরলো একটা সংকর ধাতুতে M1 M2 আর M3 তিনটে ভরের অনুপাত বলে দিয়েছে। M1 M2 M3 এই তিনটের ভরের অনুপাত আমাকে বলে দিয়েছে, আমার নোন। ঠিক আছে, ভরের অনুপাতটা মনে করো M1 M2 M3, M1:M2 M3, এটা হলো আমাদের ভরের অনুপাত। আচ্ছা, M1 ভরের যেটা রয়েছে তার ঘনত্ব বলে দিচ্ছে ρ1, M2 এর বলে দিচ্ছে ঘনত্ব বলে দিচ্ছে ρ2,
আর M3 এর ঘনত্ব বলে দিয়েছে ρ3। এগুলো কি M1 M2 আর M3 এর ঘনত্ব। এবার যদি আমাদের টোটাল আয়তন বার করতে হয়, মানে স্যাম্পেলের আয়তন আমাদের বার করতে হলে আমরা কিভাবে বার করব? আয়তন মনে করি ভি। আচ্ছা, M1 ভরের বস্তুর ঘনত্ব S, তাহলে আমরা বলতে পারি ρ1 ইকুয়াল টু কি M1 বাই V1। এখানে V1 হলো গিয়ে কার আয়তন? M1 ভরের যে অংশটা রয়েছে, যে ধাতুটা রয়েছে অ্যালয়ের মধ্যে, তার আয়তন। তাহলে V1 এখান থেকে পাই V1 ইকুয়াল টু M1 বাই ρ1। সিমিলারলি V2 ইকুয়াল টু M2 বাই ρ2। সিমিলারলি V3 ইকুয়াল টু M3 বাই ρ3। অর্থাৎ স্যাম্পেলটার টোটাল আয়তন কত? টোটাল আয়তন হলো V ইকুয়াল টু V1 প্লাস V2 প্লাস V3 ইকুয়াল টু M1 বাই ρ1 প্লাস M2 বাই ρ2 প্লাস M3 বাই ρ3। এইভাবে আমরা টোটাল আয়তনটা পেয়ে যাব। আর যদি বলা হয় অ্যাভারেজ ঘনত্ব কত, গড় ঘনত্ব কত, তাহলে গড় ঘনত্ব মানে কি ভি ইকুয়াল টু কত? তাহলে আমাদের পুরো স্যাম্পেলটার যে ভর, মানে M1 প্লাস M2 প্লাস M3, এটা তো পুরো স্যাম্পেলটার ভর, ডিভাইডেড বাই কত? স্যাম্পেলটার ঘনত্ব, যেটা আমরা অ্যাজিউম করছি রো ইকুইভ্যালেন্ট, ইকুয়াল টু কি ভি ইকুয়াল টু কি M1 বাই ρ1 প্লাস M2 বাই ρ2 প্লাস M3 বাই ρ3। এটাই কি প্রমাণ। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এটা দিয়ে আমি পরবর্তীকালে অঙ্ক দেব তোমাদের এই প্রমাণটার উপর বেস করে। এটা তোমরা অবশ্যই দেখে রাখবে। এটা হলো অ্যালয়ের কি করে আয়তন আর ঘনত্বের মধ্যে সম্পর্ক বার করতে হয়, সেটাই একটা উদাহরণ। আচ্ছা, এরপরে আজকের লাস্ট টপিক কি হলো? মাত্রা কাকে বলে? আচ্ছা, প্রথমেই মাত্রার সংজ্ঞাতে গিয়ে আমরা মাত্রার সংজ্ঞাটা আমরা বুঝি। ঠিক আছে, একদম পুরো একদম এক্সাক্ট ডেফিনেশন দিয়ে বুঝি। মাত্রা কাকে বলছে? কোনো ভৌত রাশিকে মূল রাশির মাধ্যমে প্রকাশ করতে হলে মূল রাশিগুলিকে যে নির্দিষ্ট ঘাত বা সূচকে উন্নীত করতে হয়, বা মূল রাশিগুলিকে যে নির্দিষ্ট ঘাত সহ বিবেচনা করতে হয়, সেই মূল বা প্রাথমিক রাশি ঘাতগুলোকে সংশ্লিষ্ট ভৌত রাশির মাত্রা বলা হয়। বোঝা গেল? কিছুই বোঝা গেল না? আচ্ছা, দাঁড়াও এক্সপ্লেন করছি। দেখো, এবার আমরা লাইন বাই লাইন বোঝার চেষ্টা করি। কোনো ভৌত রাশিতে মূল রাশিগুলির মাধ্যমে প্রকাশ করতে হলে, আচ্ছা আমরা জানি এসআই পদ্ধতিতে মূল রাশি কি 7টা: দৈর্ঘ্য, ভর, সময়, প্রবাহ মাত্রা, থার্মোডাইনামিক উষ্ণতা, আলোক দীপন প্রাবল্য আর পদার্থের পরিমাপ। এই সাতটা সিম্বল আছে। বাকিগুলো সিম্বল বাদ দাও, আগে মেইন গুলো আমরা দেখি। দৈর্ঘ্য হলো এল, এম, সময়কে দেখি টি, একে লিখি আই, একে লিখি ক্যালভিন, একে লিখি সিডি, আর একে লিখি মোল ছোট হাতের। এই সাতটাই বলে দিলাম। হ্যাঁ, এবার যখন আমরা কোন একটা লব্ধ এককে প্রকাশ করব, এই লব্ধ এককে প্রকাশ করার জন্য এই যে 7টা একক, লব্ধ একক তো 7টা এককের উপর ডিপেন্ডেন্ট, এই 7টা এককের মাধ্যমে প্রকাশ করব। এবার মনে করি একটা লব্ধ একক আছে এক্স। এক্স ইকুয়াল টু এক্স দৈর্ঘ্যের, এক্স ভরের। আচ্ছা, এক্স যে এককটা আছে, এক্স একের মধ্যে ভরের দ্বিগুণ আছে বা ভরের এগুণ আছে মনে করি। তাহলে এক্স একক ইকুয়াল টু লিখতে পারি ভর টু দি পাওয়ার বা এম টু দি পাওয়ার এ। আচ্ছা, মনে করো তাতে দৈর্ঘ্য দ্বিগুণে আছে, বিগুণে আছে, এল টু দি পাওয়ার বি, টি টু দি পাওয়ার সি, আই টু দি পাওয়ার, তাতে অ্যাম্পিয়ার আছে ডি গুণে। বাকিগুলো ছেড়ে দাও, এই কটাই ধরি আপাতত। তাহলে এই যে লব্ধ একক আর এম, এল, টি, আই,
এরা কি? এরা হলো প্রাথমিক একক। তাহলে আমি বলতে পারছি লব্ধিককটায় প্রাথমিক এককগুলোর উপর কিভাবে ডিপেন্ডেন্ট, সেটা আমরা এই যে সমীকরণটা আমরা লিখলাম, এই সমীকরণটা যে লিখলাম, সমীকরণটা দিয়ে আমরা বুঝতে পারছি। এই সমীকরণটাকে বলা হচ্ছে মাত্রীয় সমীকরণ। আর এই যেভাবে, আচ্ছা, এই যে জিনিসটা যেটা কি বলছে, এটাকে বলছে মাত্রীয় সংকেত। এক্স যে রাশিটা, এক্স রাশিটার মাত্রীয় সংকেত হলো এটা, ঠিক আছে। আর এক্স ইকুয়াল টু দিয়ে যদি আমি লিখি, তখন এটাকে কি বলছে? তখন এটাকে বলছে মাত্রীয় সমীকরণ। তাহলে এটা তো বুঝলাম মাত্রীয় সংকেত এইটুকু, আর পুরোটা বুঝলাম মাত্রীয় সমীকরণ। তাহলে মাত্রা কাকে বলছে? ঠিক আছে, দেখো এই লব্ধিককটা এই প্রত্যেকটি এককের উপরে ডিপেন্ডেন্ট। কত ঘাতের উপর ডিপেন্ডেন্ট? লব্ধিককটা আমার দৈর্ঘ্যের এ ঘাতের উপর ডিপেন্ডেন্ট, লব্ধিককটা সরি ভরের এ ঘাতের উপর ডিপেন্ডেন্ট, দৈর্ঘ্যের বি ঘাতের উপর ডিপেন্ডেন্ট, সময়ের সি ঘাতের উপর ডিপেন্ডেন্ট, আর প্রভাব মাত্রার ডি ঘাতের উপর ডিপেন্ডেন্ট। এবার বলছে কোনো একটি লব্ধ একক কোনো একটি মূল এককের যে ঘাতের উপর ডিপেন্ডেন্ট, সেই ঘাত কি বলছে কি? সেই মূল এককের সেই লব্ধ এককে ওই মূল এককের মাত্রা। আবার পরিষ্কার করে বলছি, কোনো একটি লব্ধ একক মানে এক্স এ কোনো একটি মূল একক এর যে ঘাত, যে মাত্রা, সেই মাত্রাটাকে মানে সেই পরিমাণটাকে একে বলা হচ্ছে এই যে মূল একক, এই মূল এককে এই যে লব্ধ একক, এই লব্ধ এককে এই যে এম মূল এককের মাত্রা। মানে এক্স লব্ধ এককে এম মূল এককের মাত্রা হলো এ। পরিষ্কার বাংলা ভাষায় লিখলে এক্স লব্ধ এককে, এক্স লব্ধ একক বলতে পারো, লব্ধ রাশি বলতে পারো, লব্ধ রাশিতে এম রাশির মাত্রা কি? এ। বা এক্স রাশিতে, একক না রাশি লেখো, এম মানে কি? ভরের মাত্রা কত? এ। সিমিলারলি এক্স রাশিতে দৈর্ঘ্যের মাত্রা কত? দৈর্ঘ্য মানে কত? এল। বি। এক্স রাশিতে সময়ের মাত্রা কত? টি। এই টি বলছি কেন? সি। আর তড়িৎ প্রবাহের মাত্রা কত? ডি। ঠিক আছে, এবার দেখো সংজ্ঞায় চলে সব বুঝতে পারবে। কোনো ভৌত, দেখো একদম লাইন বাই লাইন বোঝাচ্ছি, কোনো ভৌত রাশিকে মূল রাশির মাধ্যমে প্রকাশ করতে হলে, তাহলে ভৌত রাশিকে এখানে এক্স এ কার মাধ্যমে প্রকাশ করেছে? মূল রাশিগুলির মাধ্যমে প্রকাশ করেছে। প্রকাশ করতে হলে মূল রাশিগুলিকে যে নির্দিষ্ট ঘাত বা সূচক উন্নীত করতে হয়, তাহলে মূল রাশিগুলিকে যে নির্দিষ্ট ঘাত এ বি সি তে উন্নীত করেছে। আচ্ছা, বা মূল রাশিগুলিকে যে নির্দিষ্ট ঘাত সহ বিবেচনা করতে হয়, বা মূল রাশিগুলিকে যে নির্দিষ্ট ঘাত সহ বিবেচনা করেছে, সেই মূল বা প্রাথমিক রাশির ঘাতগুলো, সেই মূল বা প্রাথমিক রাশি কোনটা? এই চারটে, এই মূল বা প্রাথমিক রাশির ঘাত কোনটা? এ বি সি ডি, এই চারটেকে বলা হচ্ছে কি কি? সংশ্লিষ্ট ভৌত রাশির মাত্রা, মানে এক্স এর মাত্রা। তাহলে কোনো ভৌত রাশিকে মূল রাশির মাধ্যমে প্রকাশ করতে হলে, কোনো ভৌত রাশি তাকে মূল রাশির মাধ্যমে প্রকাশ করতে হলে, মূল রাশিগুলিকে যে নির্দিষ্ট ঘাত এ বি সি ডি তে উন্নীত করতে হয়, সেই ঘাতগুলিকে ওই ভৌত রাশিতে ওই মূল রাশিগুলির মাত্রা বলে। বোঝা গেল? পরিষ্কার? আচ্ছা, উদাহরণ দিচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে ক্ষেত্রফল একক কি? মিটার স্কোয়ার। মানে ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য, তাহলে ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য, মানে এল গুণ এল। আচ্ছা, যখনই মাত্রা দিয়ে লিখবো তখন থার্ড ব্র্যাকেট লিখবো, তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? এল স্কোয়ার। অর্থাৎ ক্ষেত্রফল এককে দৈর্ঘ্যের মাত্রা কত? 2। ক্ষেত্রফল এককে দৈর্ঘ্যের মাত্রা 2। সেম ভাবে বেগকে কি বলছে? দৈর্ঘ্য বাই সময়, তাই তো? দৈর্ঘ্য বাই সময় মানে কি? এল বাই টি, তাই তো? এল বাই টি মানে এল টি ইনভার্স। অর্থাৎ দৈর্ঘ্যের মাত্রা কত বেগের এককে? 1, আর সময়ের মাত্রা কত? -1। বোঝা গেল? আচ্ছা, এবার বলা হলো
ধরো কোনো একটা জিনিসের মাত্রিয় সংকেত m0 l0 t1 টি ইনভার্স, ঠিক আছে। বলা হলো এই যে এটা হলো বেসিক্যালি কি কম্পাঙ্কের একক, হ্যাঁ কম্পাঙ্কের মাত্রা। বলা হলো কম্পাঙ্কের মাত্রাতে ভরের মাত্রা কত, তো কম্পাঙ্কের মাত্রাতে ভরের মাথায় কত ঘাত আছে 0, তাহলে কম্পাঙ্কের মাত্রাতে ভরের মাত্রা হলো 0, দৈর্ঘ্যের মাত্রা কত 0, সময়ের মাত্রা কত -1। বেসিক্যালি কম্পাঙ্ক মানে আমরা লিখি কম্পাঙ্ককে লিখি কম্পাঙ্ক ইকুয়াল টু লিখি আমরা টি ইনভার্স মানে সময় ইনভার্স। এর মানে আমি এটাও লিখতে পারি m0 l0 t0, মানে আমরা জানি কি m⁴ মানে কত 1, l⁴ মানে কত 1, আর t⁴ মানে কোনো কিছু মাথায় পাওয়ার থাকলে তার মানে কত 1, জানি a⁴ মানেও 1 আর e⁴ মানেও কি a⁴ মানে a। তো কোনো কিছু মাথায় যদি পাওয়ারে 0 থাকে তাহলে তার ভ্যালু কত হবে, তার ভ্যালু হবে 1। যদি প্রমাণটা না জানো কি করে হয় আমাকে জিজ্ঞাসা করো কমেন্ট বক্সে, আমি বুঝিয়ে দেবো। আচ্ছা, তাহলে মাত্রা কাকে বলে হলো। এবার যখন এই মাত্রা সবকটার মাত্রাকে একসাথে লেখা হয় তখন তাকে কি বলছে, তখন তাকে বলছে মাত্রিয় সংকেত। তাহলে শর্ট ফর্মুলাটা একবার সংজ্ঞাটা একবার দেখে নিই। এক বা একাধিক মূল রাশিকে উপযুক্ত ঘাত সহ বিবেচনা করে গঠিত বন্ধনীযুক্ত গাণিতিক সম্পর্ককে বা রাশিমালার সাহায্যে কোনো লব্ধ রাশি গঠনকারী মূল রাশিগুলির উপর নির্ভরশীলতাকে প্রকাশ করা হয়। ঠিক আছে, আবার আস্তে আস্তে করে পড়ছি। এক বা একাধিক মূল রাশিকে ঘাতসহ বিবেচনা করে বন্ধনীর মধ্যে আবদ্ধ করা সেই সম্পর্ককে, সেই গাণিতিক সম্পর্ককে, বা রাশিমালার সাহায্যে কোনো লব্ধ রাশি গঠনকারী মূল এককগুলিকে। এই যে রাশিমালাটার সাহায্যে কি প্রকাশ করছে, এই লব্ধ রাশি গঠনকারী মূল এককগুলিকে প্রকাশ করা হয়, তা কি বলছে কি তার মাত্রিয় সংকেত। মূল রাশিগুলির উপর নির্ভরশীলতাকে প্রকাশ করা হয়, মানে এটাকে যদি আমি এই বন্ধনীর মধ্যে লেখা মূল রাশিগুলি, এই যে জিনিসটা আছে সেই জিনিসটার মাধ্যমে কি হচ্ছে, বন্ধনীর মধ্যে লেখা এই যে মূল রাশিগুলিকে লিখে বন্ধনীর মাধ্যমে তার ঘাতপাত লিখে এর মাধ্যমে বেসিক্যালি কি প্রকাশ করছি এই লব্ধ রাশিটি এই রাশিগুলির উপর কিভাবে নির্ভরশীল সেটা প্রকাশ করছি। সেটাকেই এখানে বলা হয়েছে কোনো লব্ধ রাশি গঠনকারী মূল রাশিগুলির উপর নির্ভরশীলতাকে প্রকাশ করা হয়, সেটাকেই বলা হচ্ছে সেই রাশির মাত্রিয় সংকেত। একটু মন দিয়ে ঠান্ডা মাথায় পড়লেই ইজি মুখস্থ করা, কোনো ব্যাপারই না। আচ্ছা, এবার দেখো তাহলে কি হচ্ছে, দৈর্ঘ্য ভর সময় তিনজনের প্রতীক যদি mlt হয় তাহলে ক্ষেত্রফল মানে l⁻², আর বেগ মানে কত lt⁻1। তাহলে যখন lt⁻2 বা lt⁻1 এইভাবে যখন লেখা হচ্ছে তখন সেটাকে কি বলছে, তখন সেটাকে বলছে মাত্রিয় সংকেত। আর যখন বলা হচ্ছে শুধু মাত্রা তখন বলা হচ্ছে l এর মাত্রা 2, t এর মাত্রা -2 -1 যেরকম ভাবে হবে এভাবে লেখা। আর মাত্রিয় সমীকরণ কি বলছে, কোনো ভৌত রাশিকে নির্দেশক প্রতীককে বাম পক্ষে, মানে এই যে এক্স কে যদি এই বানান করে লিখে বলি এক্স এর মাত্রা এটা, তাহলে হলো গিয়ে নর্মাল কথা। কিন্তু যখন সমীকরণ আকারে লিখবো, মানে ধরো আমি এক্স কে লিখলাম, এক্স কে আমি ব্র্যাকেটের মধ্যে আটকে দিলাম আর এদিকে একে আটকে দিলাম, যখন আমি এভাবে লিখছি তখন সেটাকে কি বলছি, তখন সেটাকে বলছে মাত্রিয় সংকেত, কারণ সেটা একটা ফর্মুলার আকারে লেখা হচ্ছে। ফর্মুলার আকারে লেখা হলেই মাত্রিয় সমীকরণ, কারণ সেটাকে একটা ফর্মুলা আকারে লেখা হচ্ছে। ফর্মুলার আকারে লেখা মানে সমান সমান চিহ্ন দেওয়া, সমান সমান চিহ্ন থাকলেই সে কি হচ্ছে, সে হয়ে যাচ্ছে সমীকরণ, আর কিছুই না। ঠিক আছে, যেমন বলের এককে দৈর্ঘ্যের মাত্রা কত, বলের এককে দৈর্ঘ্য কত 1, ভর কত 1, সময় কত -2। এ হলো গুলো দৈর্ঘ্য ভর সময়ের মাত্রা, কাতে মাত্রা বলের এককে। যদি বলের মাত্রিয় সংকেত বলে তাহলে আমি লিখবো mlt⁻²। যদি বলের মাত্রিয় সমীকরণ বলে তাহলে এফ কে লিখে থার্ড ব্র্যাকেট দেবো ইকুয়াল টু এটাকে লিখে দেবো mlt⁻²। ব্যাস, খেল খতম। যে এই সমান সমান দিয়ে দিলাম সেইটাকে সই হলো মাত্রিয় সমীকরণ। এই জিনিসটা এখানে বোঝা গেছে। আচ্ছা, তাহলে মাত্রা আমরা বুঝে গেলাম। এবার পরের লেকচারে এখানেই দেখিয়ে দিই। দেখো এই যে 7টা মেইন রাশি আছে, 7টা মেইন রাশির মাত্রাগুলিকে এখানে লিখে দিয়েছে। ঠিক আছে, মানে কোন সিম্বল দিয়ে আমি লিখবো সিম্বলটাকে আমরা লিখে দিয়েছি, ভুল করলাম সিম্বলগুলোকে। লেন্থ কে এল, এম টাইম কে টি, ইলেকট্রিক কারেন্ট কে আই,
টেম্পারেচারকে থিটা দিয়েও লিখতে পারি অথবা কে দিয়েও লিখতে পারি, একে এন দিয়েও লিখতে পারি অথবা মোলও লিখতে পারি, বাট এনও লেখা হয় মোলও লেখা হয়। লুমিনাস ইন্টেন্সিটিকে আমরা জে দিয়ে লিখতে পারি। সিডিটা বেসিক্যালি আমি বলেছিলাম সিটা বেসিক্যালি ক্যান্ডেলা, সি না জে দিয়ে লেখা হবে, ঠিক আছে, যেটা এখানে লেখা আছে সেটা দিয়ে লিখবে। আচ্ছা, এই হলো গিয়ে আমাদের মাত্রার গল্প। এবার কতগুলো রাশি আছে যে রাশিগুলোর মাত্রাগুলো আমাদের পরীক্ষার জন্য মুখস্থ করতে হবে, মানে এগুলো পরীক্ষাতে আসে। এর মধ্যে কিছু কিছু রাশি যেগুলোর মাত্রা আমরা অলরেডি অনেকবার ইউজ করে এসেছি, পড়তে পড়তে হাজারবার হয়েছে, যেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, পেনের কালি নষ্ট করারও দরকার নেই। ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য মানে L⁻²। আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ ইন্টু উচ্চতা মানে 3 বার দৈর্ঘ্যের গুণফল L3। ঘনত্ব ভর বাই আয়তন মানে mL⁻³ বেগ হলো সরণ বাই সময় মানে L/T, L/T মানে L⁻⁻1। ত্বরণ হলো গিয়ে বেগ বাই সময়, তাহলে বেগটা কি পেয়েছিলাম L⁻⁻1, তাকে সময় দিয়ে ভাগ করলে আমরা কি পাচ্ছি L⁻²। তারপর হলো বল, বল মানে কি ভর ইন্টু ত্বরণ, ভরের কি m আর ত্বরণের L⁻²। তারপর হলো কার্য, কার্য হলো গিয়ে বল ইন্টু সরণ, ঠিক আছে, তাহলে বলের যেটা পেলাম আমরা সেটা পেলাম, তার সাথে আমরা কি যোগ গুণ করব, সরণ গুণ করব। এই যে বলের মাত্রা পেলাম তার সাথে সরণের মাত্রা গুণ করলে আমরা কার্যের মাত্রা পেয়ে যাচ্ছি। কার্য মানে আমাদের শক্তির মাত্রাও তাই। আচ্ছা, ক্ষমতা মানে কি, কার্য মানে শক্তিও তাই। হ্যাঁ, যদি বলে তাপ শক্তি আলোক শক্তি কিছু যদি চায় তাহলে আমরা কিন্তু এই সেম মাত্রা ইউজ করব, শক্তির মাত্রাটা ইউজ করব কার্যের মাত্রার মতো। ভয় পেয়ে ঘাবড়ে গিয়ে অন্য কিছু ইউজ করো না। ক্ষমতা, ক্ষমতা মানে কি কার্য বাই সময়, মানে কার্যের যেটা মাত্রাটা পেয়েছি তাকে সময় দিয়ে ভাগ করলে ক্ষমতার মাত্রা পেয়ে যাব। ভরবেগ হলো ভর আর বেগের গুণফল, ভর আর বেগের মাত্রাকে গুণ করলে পেয়ে যাব। চাপ হলো বল বাই ক্ষেত্রফল, বলকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে পেয়ে যাব। পৃষ্ঠ টান হলো বল বাই দৈর্ঘ্য, পৃষ্ঠ টানটা আমরা পরে জানবো। আপেক্ষিক তাপ, এটা হয় জানি বা পরে জানবো। তাপগ্রাহিতা হলো ভর ইন্টু আপেক্ষিক তাপ, মানে আপেক্ষিক তাপ যদি আমি জানি তার সাথে তাপগ্রাহিতা দিয়ে আমি আরামসে বার করতে পারবো। আর কৌণিক ভরের বেগ, এটা হলো ভর ইন্টু বেগ ইন্টু ব্যাসার্ধ। এই যে লাস্টের যে 4টে রাশিমালা পড়লাম, এই 4টে রাশিমালা আমরা পরে শিখব, তখন এর কি করে এটিগুলো তৈরি হয় সেগুলো আমরা জানবো। চাও যদি কারো খুব অনুসন্ধিৎসু থাকে সে আমাকে কোশ্চেন করো, আমাকে কমেন্টে জিজ্ঞাসা করো, তাহলে পরের লেকচারে এই 4টি রাশিমালা সম্পর্কেও আমি হালকা করে বলে দেবো। এত কিছু উল্টোপাল্টা বলা হলো, এরা 4 জন আর কি কেন বাকি যাবে, এটা তোমাদের সিলেবাসে আছে। বাকিগুলো ওই পার্সেক তো ওভাবে করে থাকেও না, ঠিক আছে, তাহলে এইটুকু আর কেন বাদ যাবে, এটাকেও আমি বলে দেবো। আচ্ছা, এবার মাত্রা বিশ্লেষণের উপযোগিতা, উপযোগিতা অবধি আজকে থাকবে। পরের লেকচারে আমি মাত্রা বিশ্লেষণে কয়েকটি গাণিতিক উদাহরণ পড়াবো, আর গাণিতিক উদাহরণের সাথে আর কি পড়াবো, গাণিতিক উদাহরণগুলো খুব সহজ, 2-1টা গাণিতিক উদাহরণ আমি দেখিয়ে দেবো। আর গাণিতিক উদাহরণের সাথে আমি তোমাদের পরের যে অধ্যায়তে বিভিন্ন জিনিসের দৈর্ঘ্য, ক্ষেত্রফল, দৈর্ঘ্য, ভর, আয়তন এগুলো মাপার যে ইনস্ট্রুমেন্ট, সেই ইনস্ট্রুমেন্টগুলো সম্পর্কে আমি একটু ব্রিফলি বলবো। এখন আমরা মাত্রা বিশ্লেষণের উপযোগিতাটা করে দেখি। মাত্রীয় সংকেত কোনো লব্ধ রাশিকে মূল রাশির উপরে কি করে ডিপেন্ডেন্ট সেটা বোঝায়। মাত্রীয় সংকেত জানা থাকলে আমরা একটা রাশি থেকে আরেকটা রাশিতে খুব সহজেই কনভার্ট করতে পারি। হ্যাঁ, সেটা আমি দেখাবো একটা উদাহরণ দিয়ে, কি করে বলের সিজিএস একক থেকে এসআই এককে যেতে পারি শুধুমাত্র মাত্রা বিশ্লেষণের সাহায্যে, কি করে ভ্যালুটা বার করতে পারি 1 নিউটন = 10⁵ সেটাও আমি দেখাবো। আচ্ছা, কোনো মাত্রা বিশ্লেষণের সাহায্যে কোনো সমীকরণে কি যাচাই করা যায়, নির্ভুলতা যাচাই করা যায়। অর্থাৎ কোনো সমীকরণে দেখো কুকুর ইকুয়াল টু তো কুকুর হবে, গরু ইকুয়াল টু গরু হবে, তাহলে কোনো সমীকরণের একদিকে যদি বলের মাত্রা থাকে আরেকদিকেও কিন্তু বলের মাত্রাই থাকতে হবে, একদিকে যদি মিটার থাকে আরেকদিকে মিটার থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু সমান হবে না। আমি কিন্তু কখনোই মিটার বাই সেকেন্ড সমীকরণে একদিকে থাকলো আরেকদিকে মিটার থাকলো এটা কিন্তু হতে পারে না। গরু সবসময় গরুর সমান হবে, দৈর্ঘ্য সময় দৈর্ঘ্য সমান হবে, মাত্রা সবসময় বামপক্ষ ডানপক্ষ সমান হবে, সবসময় একই জিনিসেরই একটা সমীকরণের মাধ্যমে লেখা হয়, ঠিক আছে। আচ্ছা, এটা জেনে রাখো অনেক সময় অসতর্কতার কারণে L⁻² কে
এল টি টু দি পাওয়ার -1 কে বেগের মাত্রা বলে উল্লেখ করা হলেও প্রকৃতপক্ষে বেগের মাত্রীয় সংকেত নির্দেশ করে, মানে এল টি টু দি পাওয়ার -1 যদি ব্র্যাকেট দিয়ে আটকানো থাকে সেটা মাত্রীয় সংকেত, মাত্রা নয়। বেগের মাত্রা দৈর্ঘ্যে 1 সময়ে -1, যেটা আমি এতক্ষণ ধরে চিৎকার করে করে পড়ে আসছি। তাহলে মাত্রা আর মাত্রীয় সংকেতকে প্লিজ লেখানোর সময় ভুল করো না। আচ্ছা, আর মাত্রা আর মাত্রীয় সংকেতের ধারণা পদ্ধতি নিরপেক্ষ সার্বজনীন। মাত্রীয় সংকেত জানা থাকলে যে কোনো একক পদ্ধতিতে কোনো লব্ধ রাশি সহজেই গঠন করা যাবে। মাত্রীয় সংকেত জানা গেছে, বা সিজিএস নেবে না এসআইতে নেবে, সেটা শুধুমাত্র ভ্যালু চেঞ্জ করলেই আমরা জানতে পেরে যাব। এতে এই একক পদ্ধতি থেকে অন্য একক পদ্ধতিতে রূপান্তরের জন্য গণনার জন্য ইউজ করা যায়। তাহলে এর একটা উদাহরণ আর এখানের এই দুটো উদাহরণ, এই 3টে উদাহরণ আমি পরের লেকচারে দেখাবো, তখনই দেখাবো যদি তোমরা কোশ্চেন করো, ঠিক আছে? আচ্ছা, আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আর আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, যদি পিডিএফ দরকার হয় তোমরা সেখানে কন্ট্যাক্ট করো। আচ্ছা, আজকে অনেকটা হয়ে গেল, তাহলে একবার কুইক রিক্যাপ আমরা দেখে নিই। কুইক রিক্যাপে আমরা কি কি পড়লাম? আমরা বেশ কিছু আমরা এএমইউ পড়লাম, ক্যারেট পড়লাম, চন্দ্রশেখর লিমিট পড়লাম, বার্ন পড়লাম, সোলার মাস পড়লাম, অ্যাংস্ট্রং পড়লাম, এক্স ইউনিট পড়লাম, পারসেক পড়লাম, আলোকবর্ষ পড়লাম, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট পড়লাম, ঠিক আছে? ঘনত্ব বললাম, প্রচুর জিনিস পড়েছি, প্লাস মাত্রা পড়েছি, ঠিক আছে? তো মাত্রার আমরা গাণিতিক রূপটা বাদে পুরো মাত্রাটাই আমাদের আজকে কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এই ভিডিও লেকচারটা ভালোভাবে দেখে অবশ্যই ফিডব্যাক দেবে।